নিজের স্ত্রী থাকতেও আপনি দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসেছেন রূপায়ণবাবু। ভরা বিয়ের আসরে চিৎকার শব্দে এরকম কথায় চমকে উঠল সবাই। স্বর অনুসারে তাকাতেই নিজের মৃত বউকে দেখে চোখ কপালে উঠল রূপায়ণের। রেজিস্ট্রি পেপারে সবেমাত্র সাইন করতে যাচ্ছিল রূপায়ণ, কিন্তু আর করা হয়নি। রূপায়ণ উঠে দাঁড়াতেই তার পাশে থাকা হবু বউ উঠে দাঁড়ালো। আত্মীয় স্বজনের মধ্যে পিনপতন নীরবতা বিরাজমান। কিছুদিন আগে সামনে থাকা ক্ষত বিক্ষত মেয়েটার সাথে ধুমধাম করে বিয়ে খেয়ে গেছে তারা। কেউ কেউ কানাকানি করতে লাগলো। রূপায়ণ সহ পরিবারের সবাই অবাকের সর্বোচ্চ সীমাকে অতিক্রম করলো। কেননা কিছুদিন আগে যে মেয়ের কবর নিজের চোখে সবাই দেখে এসেছে, সে মেয়ে কীভাবে এখানে আসতে পারে। সবাইকে তাক লাগিয়ে ধীর পায়ে হাঁটতে লাগলো আরোহী। শরীর তার ক্ষত বিক্ষত, পোশাকটাও বেশ পুরনো নয়। লাল রঙা বেনারসি শাড়িটা ছাই কালারের রূপ বদল করেছে। মুখে চোখে ভেজা মাটির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আরোহীর শরীরে এত ক্ষত থাকা সত্ত্বেও মুখে কোনো কষ্টে ছাপ দেখছে না রূপায়ণ। তার মুখে শুধু রাগ। আরোহী শুধু তার স্বামী রূপায়ণের সামনে দাঁড়ালো। রূপায়ণ পাশে থাকা তার অর্ধবিবাহিত হবু বইয়ের চারপাশে ঘুরতে ঘুরতে বলল, আর কল্পনা ধোয়া ছড়ার বাইরে ছিল যে আপনি এতটা আত্মসম্মানহীন মানুষ রূপায়ণবাবু। নিজের প্রথম স্ত্রীকে রেখে কিভাবে আরেকটা বিয়ে করতে যাচ্ছিলেন আপনি। প্রত্যুত্তরে রূপায়ণ কিছুই বলতে পারল না। তার অবাক চাউনি। আরোহীর বলা কথাগুলো তার হয়তো কান অব্দি পৌঁছাতে পেরেছে কিনা তাতেও সন্দেহ। একজন মরা মানুষ কিভাবে জীবিত হতে পারে তা জানা নেই রূপায়ণের। যার বেড়া ঘেরা কবর স্বচোখে দেখে এসেছে, তাকে এভাবে সামনে দেখে রূপায়ণের পুরো পরিবারই অবাক। আরোহী তার উত্তর পেল না। এবার ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। বিয়ের দুদিন পেরোতে না পেরোতে আরেকটা বিয়ে দিয়ে দিচ্ছে তার পরিবার। এতটা নিজ প্রকৃতির মানুষ তার শ্বশুরবাড়ির লোক তা জানা ছিল না আরোহীর। ভাবতে আরোহী মাথা নিচু করে নিল। একটু এগিয়ে তার স্বামী রূপায়ণের সামনে গিয়ে দাঁড়ালো আরোহী। রূপায়ণের চোখে চোখ রেখে বলল, নিচু মনের মানুষের মনটাও কালো কুচকুচে হয় রূপায়ণবাবু। আজ আপনার 7টা বিয়ে হলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা মেয়েদের একটা বিয়েতেই যত ঝামেলা পোষাতে হয়, তা হয়তো আপনাদের বেলায় 5বারে হয় না। কেন বলুন তো? কারণ আমরা মেয়ে। আরোহী আরও চিৎকার দিয়ে বলতে লাগলো, বলুন রূপায়ণবাবু, কেন নিজের বউকে ছেড়ে আরেকটা বিয়েতে বসে পড়লেন? কেন আরোহীকে সবার সামনে নিচু করে দিলেন? কথাগুলো বলতে বলতে কেঁদে দেয় আরোহী। আরোহীর কথায় রূপায়ণের খালা তেড়ে আসে আরোহীর সামনে। রূপায়ণের সামনে থেকে এক ঝটকায় নিজের সামনে নিয়ে দোগালে দুটো কষে থাপড় মারে উনি। এতে সাজানো বিয়েবাড়ি সবাই অবাক হয়। কেই এমন ভাব প্রত্যাশা করেনি। এদিকে আরোহীর কোনো ভাবান্তর ঘটে না রূপায়ণের খালার আচরণে। বিয়ের প্রস্তাব থেকে শুরু করে বাসর ঘরে ঢোকার আগ অব্দি ইনি নানাভাবে কটু কথা শুনিয়েছে আরোহীকে। কখনো মজার ছলে, আবার কখনো সামনাসামনি। আরোহীর দুবাহু ঝাঁকিয়ে বললেন, আসফিয়া আমন, এই মেয়ে, মরার পরেও দেখছি আমার আব্বাটার পেছনে পড়ে আসছো তুমি। কোথা থেকে এসেছো শুনি? বড়লোকের ছেলেকে রেখে কবরেও শান্তি পাচ্ছিলে না তুমি, তাই না? বড়লোকের ছেলেকে কিভাবে এত সহজে হাতছাড়া হতে দিই, তাই ছুটে এসেছো এখানে। তা দেখে তো মনে হচ্ছে সত্যি সত্যি কবর থেকে উঠে এসেছো। কে বলো তো তুমি? ও, ওই মৃত বউই নাকি অন্য কেউ? আসফিয়া মেয়ের খোঁচালো কথায় কান্নার বেগ বাড়ে আরোহীর। একটা মেয়ের সম্বন্ধ ঠিক হওয়ার পর থেকে তার স্বপ্নবোনার ধাপে পা রাখে সে। এত এত সহানুভব অনুভব করে, সেগুলোর প্রতিটি হয়েছে আরোহীর বেলায়ও। এটা কি অন্যায় তার? রূপায়ণের আচরণ, কথাবার্তায় সে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় আরোহী। প্রথমে সে এটাকে শুধুই মোহ হিসেবে বিবেচনা করে। এরপর বিয়ের কিছুক্ষণ আগ পর্যন্ত রূপায়ণকে দেখার তৃষ্ণায় ধুকেছে সে। এটা কি ভালোবাসার কিঞ্চিত সংজ্ঞা নয়? সে তো তার সবটা দিয়ে রূপায়ণকে ভালোবেসেছে, নিজেকে রূপায়ণে বিলীন করতে চেয়েছে। এই ভালোবাসাটি কি তার দোষ? রূপায়ণকে বিয়ের পরও দূরে থাকার যে কষ্টে ভুগেছে, সেটা যে কতটা কষ্ট যন্ত্রণাদায়ক তা জানে আরোহী। তাই তো ছুটে এসেছে এই বিয়ে থামাতে, নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে রাখতে। এটা যদি আরোহীর দোষ হয়ে থাকে, তাহলে সে 100বার ঠিক করেছে। আরোহীর নিশ্চুপতা আসরে আরও গুনগুন ছড়িয়ে দিচ্ছে। অনেকে ফিসফিস করে একে অপরকে কিসব বলাবলি করছে। আসফিয়া আনম আবারও বলতে লাগলেন, এখনও চোরের মতো কেঁদে কি প্রমাণ করতে লাগলে? আজ আমার আব্বার বিয়ে হবে। যদি মরারই ইচ্ছে ছিল, তাহলে বাসর ঘর থেকে পালালে কেন? আর আজ যেই শুনেছ বিয়ে হয়ে যাচ্ছে, সে দৌড়ে চলে এসেছ। চলে যাও এখান থেকে। নিজের ভেতরটা আরও ক্ষততে রক্তরঙা হতে লাগলো আরোহীর। সর্বস্ব উজাড় করে চেঁচিয়ে বলল, আমি এ বিয়ে কিছুতেই হতে দিতে পারবো না। নিজের স্বামীকে কিছুতেই অন্য কারো হতে দেখতে পারবো না, আমি পারবো না। আরোহীর কথায় আসফিয়া খানম কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ওনাকে থামিয়ে এগিয়ে এলেন রূপায়ণের বাবা মৃদুল শেখ। উনি শান্ত গলাতেই আরোহীকে জিজ্ঞেস করলেন, এতদিন কই ছিলে তুমি? তোমার মৃত্যুর খবর পেতে আমরা সপরিবারে গিয়েছিলাম, এমনকি নিজের চোখে তা প্রত্যক্ষণ করেছি। তা? আরোহীর শ্বশুরকে থামিয়ে আরোহী শুধু আমি আদেও
বলল। তার আগে তাকে থামিয়ে রূপায়ণের মা আরোহীর শাশুড়ি বললেন, সব মেয়েদেরই নিজের বাসর ঘর নিয়ে হাজারটা ইচ্ছে আনন্দ থাকে। কাঙ্ক্ষিত আশা কি তোমার মাঝে সেদিন জাগিনি? কিভাবে পেরেছিলে নিজের শৌখিন সময়টুকুকে ধুলোয় মিশিয়ে বেদবের মতো বাসর ঘর থেকে পালাতে? এটা কি শৈশবের বেভুল খেলা মনে হয়েছিল তোমার? তবুও মানতাম যদি তোমার পরিবার তোমায় এভাবে লুকিয়ে না রেখে নিজের ভুলগুলো মাপছে আমাদের কাছে সেদিনই পাঠিয়ে দিতেন। কিন্তু তা না করে সেদিন কোথাকার কে কার কবর দেখিয়ে দিল। আপা, ওর সাথে অত কথা বলার কোনো দরকার নেই। শোন ঢঙ্গি মেয়ে, আমার স্বামীকে চেনো তো কত বড় উকিল। জাস্ট তড়ি মেরে এই ডিভোর্স করিয়ে দিবে, 6 মাসও লাগবে না। নাও এখন এখান থেকে বিদায় হও, আমার আব্বার বিয়ে হবে। যাও যাও যাও। নিজেকে পাথরের ন্যায় শক্ত করে বলল আরোহী তার শাশুড়িকে। আপনি ভুল ভাবছেন, আমায় কেউ কোথায় লুকিয়ে রাখিনি। বরং চুপ, কোনো কথা নয়। মেঘা, এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আশফিয়া আনমের কথায় শয়তানি হাসি মুখে জোর পায়ে হেঁটে এলো রূপায়ণের বোন মেঘা। এসে আরোহীর হাত শক্ত করে ধরে টানতে লাগলো। এদিকে আরোহী তার সবটা দিয়ে আটকাতে চেষ্টা করছে। আজ প্রায় 3 দিন পেটে পানি ছাড়া কিছু জানি আরোহীর। এখানে কিভাবে এসেছে তা শুধু আরোহী জানে। আরোহীর দুর্বলতার সুযোগে আরও চেপে ধরেছে মেঘা। মেঘা তার ভাবি হিসেবে কখনোই এমন কাউকে চায়নি যে কিনা আগেকার মেয়েদের মতো সালোয়ার কামিজ পরবে। বরং সে শর্ট ড্রেস পরা আধুনিক মেয়েকে চাইছিল তার ভাবি হিসেবে। আর সেগুলো সবটাই আছে রূপের পাশে থাকা তার নতুন ভাবির মধ্যে। দাঁড়াও মেঘা। ভিড়ের মাঝ থেকে একজন মধ্যবয়স্ক লোক বলে উঠলেন কথাটা। বিয়ের সাজে সজ্জিত রূপায়ণের নতুন বউয়ের হাতখানা ধরে মৃদুল শেখের সামনে আসলেন তিনি। কষ্টদায়ক কণ্ঠে বললেন, আজ এগুলো দেখানোর জন্যই এত তাড়াহুড়ো করছিলেন এ বিয়েতে আপনারা, তাই না? এসব কি মৃদুলবাবু? আমি সবার সামনে স্পষ্ট গলায় বলছি, আমার মেয়ের বিয়ে এখানে কিছুতেই হবে না। আমি নিজে হতে দিব না এই বিয়ে। সোহরা কাঁদো কাঁদো মুখ করে বলল, কিন্তু বাবা। কোনো কিন্তু নয় সো, চল ওইখান থেকে। মিথ্যে নাটকের পরিহাস খুলে বসেছেন এরা। মেয়েকে টানতে টানতে নিয়ে গেলেন উনি। মাথা নিচু করে কপালে হাত ঠেকালো মৃদুল শেখ। সবার আরোহীকে ঘৃণার দৃষ্টিতে ছড়িয়ে দিচ্ছে। ভিড়ের মাঝেও গঞ্জনের আওয়াজ আসছে। হঠাৎই কেউ বলে উঠল, এখান থেকে আর কি হবে, চলো সবাই। অনেক পর্বে ধারাবাহিক চলছিল এতক্ষণ। লোকটার কথায় সবাই হ্যাঁ মিলল। চলে যেতে লাগলেন সবাই। যাওয়ার চগে আরেকজন মৃদুলবাবুকে বললেন, সম্মান শ্রদ্ধার অধিকাংশই পেতেন এই মহল্লা থেকে। এরকম বিচ্ছিরি দাগ না লাগালে হতো। বলে লোকটি চলে গেলেন। ওনার কথায় বুক ভারী হয়ে আসছিল মৃদুলবাবুর। উনি জোর পায়ে হেঁটে ওপরে চলে গেলেন। মৃদুল শেখ ওপরে যাওয়ার সাথে সাথে পুরো পরিবার বর্গ রাগে চোখে তাকালো আরোহীর দিকে। কটমটে চাহনি নিয়ে এগিয়ে এলেন রূপের চাচি। বললেন, শান্তি, ক্ষান্ত হয়েছ? ধন্তি মেয়ে তুমি, বলে চলে গেলেন রূপায়ণের চাচি। ওনার যাওয়ার সাথে সাথে রূপায়ণের চাচাও স্থান ত্যাগ করলেন। আশফিয়ানম রেগে আরোহীর হাতটা ধরে বললেন, বাসরাতে পালিয়েছিলেন কেন? আমার আবার জীবনটাকে নষ্ট করে নগরের সাথে নষ্টি করার ধান্দায় বেরিয়েছিলেন সেদিন। মনিরা, মনিরা। বাড়ির কাজে লোক উপস্থিত হলো সেখানে। আশফিয়া আনম আর চোখে একবার আরোহীকে দেখল। এরপর চল খিচিয়ে মনিরাকে বলল, যা তো গিয়ে স্টোররুমটা একটা অংশ পরিষ্কার করে দে, ও ওখানেই থাকবে। বাপ মেয়ে মিলে এত বড় জব্দ করলো, মেয়েকে মৃত বলে লুকিয়ে রেখে শেষে কিনা এত বড় পায়তারা। স্টোররুমে থাকবে তুমি, যা মনিরা। মনিরা খানম ওখান থেকে চলে যেতেই আরোহী আরও জোরে কেঁদে দেয়। আরোহীর কান্নায় রূপায়ণ বাদে সকলে তাচ্ছিল হাসে। বারবার তাকে ঠকবাজ বলছে তার নিজের শ্বশুরবাড়ির লোকজন। এতে কষ্ট হচ্ছে না আরোহীর। আরোহীর কষ্ট হচ্ছে এখানে বারবার তার পরিবারকেও অবমাননা করা হচ্ছে। কিছু হলেই কি মা বাবার নামে এসব বলতে হবে তাদের? সবটা না জেনেই ভেবে পায় না আরোহী। কারো হাত ধরার স্পর্শে চমকে ওঠে আরোহী। হাত অনুসারে তাকাতে লালনা গলা রূপায়ণকে দেখতে পায় সে। হঠাৎই আরোহীকে টেনে নিয়ে উপরে উঠতে থাকে রূপায়ণ। রূপায়ণ কাজকর্মে উপস্থিত সকলে অবাক। যে ছেলেটা এতক্ষণ চুপচাপ ছিল সে হঠাৎ এমন করবে তা ভাবতে পারেনি ওনারা। পেছন থেকে আশফিয়া খানম রূপায়ণের মা ডাকলেও সাড়া মিল না। এদিকে আরোহীকে টেনে ছাদে এনে দাঁড় করায় রূপায়ণ। আরোহী রূপায়ণের মুখে স্পষ্ট রাগ দেখছে। আমি তোমায় ছাড়বো না আরোহী। আমার রূপায়ণকে বিয়ের মঞ্চ থেকে উঠিয়ে নিয়ে গেছো, তোমাকে এর শাস্তি পেতেই হবে। দুবাহু ঝাঁকে দূরে একটা ধাক্কা দিল রূপায়ণ আরোহীকে। মাটিতে না পড়ে গেলেও কিছুটা দূরে ছিটকে পড়ল আরোহী। আরোহী ছলছল চোখে তাকাতেই রূপায়ণ ক্রোধ নিয়ে এগিয়ে এলো আরোহীর সামনে। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল আরোহীর মুখ পানে। দাঁতে দাঁত চেপে বলল, এতক্ষণ এসব কি হচ্ছিল আরো? আরো আরও নামটি গভীরভাবে কয়েকবার কানে বাজল আরোহীর। যে নামটি শুধু তার অজানা এক লোক ফোনে বলেছিল, সে নামটি মোটেও রূপায়ণের মুখে আশা করেনি আরোহী। সোজা হয়ে আটকালো গলায় বলল, আরও? আপনি আরও নামটি কোথায় শুনলেন রূপায়ণবাবু? রূপায়ণ ঘাবড়ে গেল।
রূপায়ণী এই নামটা আরোহীকে দিয়েছিল ফোনে, যখন রূপায়ণ ইউনিভার্সিটিতে আর আরোহী কলেজে। সে সময় আপনি খেয়ালে প্রতিদিনের মতোই ইউনিভার্সিটির দিকেই যাচ্ছিল রূপায়ণ। রাস্তা পারের জন্য ওভারব্রিজ দিয়ে যায় রূপায়ণ, কিন্তু একটু এগিয়েতে থমকে যায়। সামনে থাকা সাদামাটা সুন্দরী যুবতীতে তার চোখ আটকে যায়। হালকা বাতাসে সে মেয়েটার চুলগুলো অসম্ভব সুন্দর করে উঠছিল। সাথে তার এক বান্ধবী মুখে হাসি নিয়ে বেশ ভালোভাবেই কথা বলছিল পাশে থাকা মেয়েটার সাথে। প্রথম দেখাতে তার অদ্ভুত কিছু হয় বুকে, অজানা সেই কিছু। রূপায়ণের ঠিক পাশ দিয়ে মেয়েটি বেরিয়ে যায়। তার চুলে ঘ্রাণ স্পষ্ট নাকে এসেছে রূপায়ণের। অনেকক্ষণ তার যাওয়ার পানে তাকিয়ে থেকে একটা মুচকি এসে চলে যায় সেখান থেকে। সেদিনের পর প্রায় দেখা হয় আরোহীর আর রূপায়ণের। আরোহী রূপায়ণকে খেয়াল না করলেও রূপায়ণ তাকে অপলকভাবে দৃষ্টিতে তাকিয়ে থাকত। কিছুদিন যাওয়ার পরে সে যেন আরোহীতে আসক্তি অনুভব করে। দিনে একবার না দেখলে ভেতরে কেমন মোচড় দিয়ে ওঠে রূপায়ণের। যখন দুদিন কিংবা তার বেশি দেখা হয় না তার নাম না জানা প্রিয়সীর সাথে, তখন কান্না পায় রূপায়ণের। খেতে পড়তে শুতে সবসময় শুধু মেয়েটিকে নিয়েই চিন্তা করে রূপায়ণ। যত ভাবে ততই মুগ্ধতা ছেয়ে যায় রূপায়ণের মন। রূপায়ণ ঠিক করে এবার সবকিছু জানবে আরোহীর ব্যাপারে। নিজের বন্ধু প্রাইভেট ইনভেস্টিগেটরকে সবকিছু জানার জন্য বলে দেয়। এতে করে একদিনের বেশি সময় লাগেনি আরোহীর সম্পর্কে জানতে। নাম্বার পর্যন্ত পেয়ে যায় সে। আরোহী থেকে তাকে আরও বলে মানিয়ে নেয়। মাঝে মাঝে ফোন করে। আরোহী মোটেও কথা বলতে চাইতো না, তাই যখনই বিরক্ত হতো তখনই রূপায়ণ আচ্ছা রাখছি প্রিয়সী আরও বলে কেটে দিত। এরপর বিয়ে পর্যন্ত নিজে নিয়ে যায় রূপায়ণ। রূপায়ণ ভেবে পাচ্ছে না এখন কি বলবে আরোহীকে। সে এখন কিছুতেই আরোহীকে এসব বলতে চাচ্ছে না। এ সকল কথা তো বাসর ঘরে বলতে চেয়েছিল রূপায়ণ। তার মনের কথাগুলো সবই বলতো সেদিন। রূপায়ণ নিজেকে স্বাভাবিক রেখেই বলল, আরোহীর নামটা অনেক বড় মনে হয়, তাই আরও বলেছি। আরোহীর রূপায়ণের সামনে আসলো, কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমার কথাগুলো একবার শুনুন রূপায়ণবাবু। আমি কি শুনতে বলছো তুমি? বিয়ের রাতে পালিয়ে এখন তুমি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা? কখনোই না। কে জানে বিয়ের রাতেই হয়তো কোনো পরপুরুষের সাথে রাত কাটিয়ে এসেছো। রূপায়ণের কথায় আরোহী মাটিতে বসে পড়ল। তার জানা ভাবা মতে সে নিশ্চিত ছিল রূপায়ণ তাকে বুঝবে, সবটা শুনবে, কিন্তু ওনার আচরণ বোধগম্য হলো না আরোহীর। রূপায়ণও পা উঠিয়ে মাটিতে বসে এক আঙ্গুল দিয়ে আরোহীর মাথা উঁচু করলো। আবারও পানি ভরা চোখে তাকালো আরোহী। কানের লতি থেকে গাল স্লাইড করলো রূপায়ণ। মুখে হাসি টেনে বলল, বাহ আরও বাহ, তোমাদের পরিবার কত নাটক জানে। কোথায় লুকিয়ে রেখেছিল তোমাকে? বিয়ের রাতে পালিয়ে এসেছে, এখন কি আর তাদের মাঝে তুলে দেওয়া যায়? তাই তো নীল লজ্জের মতো লুকিয়ে রেখে একটা কবর দেখিয়েছিল, আর এখন এখানে পাঠিয়ে দিয়েছে। কি বলো তো আরও, তোমাদের খুব বুদ্ধিটা খাটেনি। কি ভেবেছিলে আসলে তোমায় মেনে নেওয়া হবে? হা। আরোহীকে ছিটকে দিয়ে উঠে দাঁড়ালো রূপায়ণ। উঠে বলল, সবাই কি করবে কি না করবে আমি জানি না মিস আরোহী খন্দকার, তবে আমি মিস নয়, রূপায়ণ শেখ, মিসেস মিসেস আরোহী শেখ। উঠে রূপায়ণকে আটকে দিয়ে কথাটা বলল আরোহী। পেছন ঘুরে রাগে চোখ নিয়ে তাকালো রূপায়ণ। একদিকে রাগ আর অন্যদিকে সত্যতা পেল আরোহীর কথায়। তবে এটা নিছকই নিজের অধিকার দাবি, তাচ্ছিল্য হাসল রূপায়ণ। কিছুটা এগিয়ে গিয়ে বলল, ভালোই গেড়ে বসতে চাইছো তাহলে? আরোহী হু হু করে হেসে উঠল। রূপায়ণ বুঝল না এতে হাসির কি আছে, এখনও হেসেই চলেছে। নিজেকে থামিয়ে বলল আরোহী, কোন বাড়ির বউকে কখনো দেখেছেন স্বামীর সংসার ছেড়ে চলে যেতে? সবাই নিজেকে গেড়েই নেয় রূপায়ণবাবু, কেউই তার নিজের শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতে চায় না। কথাগুলো শেষ হওয়ার সাথে সাথে আরোহীর গাল মুচড়িয়ে ঘুরিয়ে নিজের বুকের সাথে পিঠ ঠেকালো রূপায়ণ। ব্যথায় চিৎকার করে উঠল আরোহী। এতটা জোরে ধরেছে যে চোখে পানি এসে পড়ল। রূপায়ণের তীব্র গতিতে পড়া গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে আরোহীর গলায়। চিপের বেবি হেয়ারগুলো উঠছে প্রচণ্ড বেগে। রূপায়ণ আরোহীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, খুব শীঘ্রই এবারের পাট ওঠাতে হবে তোমায়। আই সোয়ার আই উইল নট বি স্টিনিজি ইটিন বলে ছেড়ে দিল আরোহীকে। দ্রুত পায়ে চলে গেল ছাদ থেকে রূপায়ণ। আরোহী এখনও ব্যথা করছে হাত। দ্রুত বরফ না দিলে সমস্যা হবে ভেবে সেও নিচে নেমে এলো। সন্ধ্যা 8:30 বাজে। ড্রয়িং রুমে কাউকে দেখল না আরোহী। বিয়েবাড়ির সবাই এখনও সাজানো গোছানো। আরোহীর রান্নাঘর খুঁজতে লাগলো। একটু পরেই পেয়ে গেল রান্নাঘর। মিনিরা তখন রান্না করছে সবার জন্য। আরোহী সোজা ফ্রিজের কাছে চলে গেল। রান্নায় মগ্ন থাকায় খেয়াল করেনি মনিরা। আরোহী ফ্রিজ খুলল। মনিরা আওয়াজ পেতেই তাকালো সেদিকে। এগিয়ে গিয়ে বলল, তা হ্যাঁ গো মায়া, চোরের মতন কি খুঁজিবার লাগছো? কিছু কি লাগবো? আরোহী আটকালো গলায় বলল, পানি, বরফ পানি। আরোহীর কথায় মনিরা বিরক্ত হয়ে ধুরুম ধারাম ফ্রিজ থেকে বরফ বের করতে লাগলেন আর বললেন, আমার হয়েছে দুনিয়ার জ্বালা, এত মানুষের লাগা কাম করতেছি, এখন বাইরে লোকের হ্যান কাম করুন লাগবো। এই এই নাও,
কোনোমতে হাত ধরিয়ে দিয়ে গেলেন মনিরা। গ্রামের মেয়ে, তাই কথা এরকম। যদিও অনেক দিন থেকেই কাজ করে, তবুও তিনি এখনও সভ্য ভাষা আয়ত্ত করতে পারেনি। আরোহী আস্তে করে ড্রয়িং রুমে গিয়ে বরফ হাতে লাগাতে লাগলো। তখনই ওপর থেকে নেমে এলো রূপায়ণের চাচি আর মেঘা। বলা বলি করছিল, না না, আমার ভাবি হিসেবে একদমই বেমানান মেয়েটি। না আছে স্টাইল, না নাইবা আছে কোনো ম্যানার্স। যা বলেছিস, আর তাছাড়াও ঠকবাজ ওরা। তোর খালুকে বলি যেন বিদায় করে মেয়েটাকে, একদম ফালতু। পুরো পরিবার মিলে এই শেখ বাড়িকে ঠকালো। দাঁড়াও। মেঘার কথায় থামলো রূপায়ণের চাচি মিনা শেখ। চোখ খেয়াল করে তাকাতে দেখলো আরোহী ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তারা দুজনে তড়িঘড়ি করে নিচে নেমে আসলো। মেঘা ভ্রু নাচিয়ে বলল, তুমি এইখানে কেন? তোমার যা যা প্রয়োজন তুমি ওই স্টোররুমে পেয়ে যাবে, এখান থেকে যাও। মেঘার কথা ঠিক কানে গেল না আরোহীর। হাতটা একটু ফুলে উঠেছে, সে বরফ লাগাতেই ব্যস্ত। মিনা শেখ ঠোঁট টিপে বললেন, এই মেয়ে, হুশ কোথায় তোমার? এতক্ষণে আরোহী তাকালো সবার দিকে। রূপায়ণের মা, বাবা, চাচা সহ বাকি সবাই চলে এসেছে। আরোহী সবার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ধীর গলায় বলল, আসলে আমার হাতে একটু লেগেছিল, তাই বরফ। তা তুমি নিজের রুমে থেকে মনিরাকে দিয়ে আনতে পারলে না? যাও এখান থেকে, তোমার খাবার পৌঁছে দেওয়া হবে। ও আমার সাথে আমার রুমেই থাকবে। কথাটা বলতে বলতে নিচে নামলো রূপায়ণ। সবার চোখগুলো ডিমের মতো করে তাকিয়ে। আরোহী উঠে দাঁড়ালো। রূপায়ণের কথায় আসবে আনম বললেন, এসব কি বলছিস আব্বা? এমন করলে ডিভোর্স পেতে সমস্যা হবে। কে বললো আমি ডিভোর্স চাই? রূপায়ণ সবার সামনে আরোহীর হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে আসলো। আরোহীর সব কিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে। রুমে এনে ছড়ে বিছানায় ফেলে দিল আরোহীকে রূপায়ণ। কী সব আজে বাজে কথা বলছো তুমি সানি? শোনো, আমি ইচ্ছে করে বিয়ে করতে চাইনি। একটা ভুল বাধ্য করেছিল এই বিয়ে করতে। ফোনের ওপারের লোকটা চেঁচিয়ে বলে উঠল, আই উইল কিল ইউ রূপায়ণ শেখ। তোমার জন্য আমার বোন এখনও কান্নাকাটি করছে। আমার বোনের হাল ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ডাফার। এই বিষয়ে আমি কাউকে স্পেয়ার করব না রূপায়ণ। দেখুন, এ বিয়ের হওয়ার কত কথাই ছিল না, শুধুমাত্র আমার নিজের একটা ভুলের জন্য হতে যাচ্ছিল। বেশ তো, বন্ধ হয়ে গেছে। নয়তো ভুলের মধ্যে কাটতো এই সম্পর্ক। আপনি বরং একবার সোহরাকে ফোনটা দিন, আমি ওকে সবটা বুঝিয়ে বলছি। কোনো প্রয়োজন নেই, আমি আসছি রূপায়ণ। এর হেস্তন্যস্ত করে দম ফেলবো। ফোন কেড়ে দেয় সানি। ফোন কাটতেই ফোন ছিটকে ফেলে দেয় রূপায়ণ। কেন তাকে সব দিক দিয়েই কষ্ট ঘিরে ধরেছে? এত বড় পাথর জমেছে বুকে। নিজের ভুলটুকু তাকে এই জায়গায় এনে তুলেছে। ওয়েবসাইট ট্রাভেল অ্যালিথর থেকে তাকে বিশাল একটা জব অফার করা হয়, আর সেটা সিঙ্গাপুরে। রূপায়ণ তার পরিবারকে বলায় সবাই তাকে নিতে বলে, আর সেটা খুব তাড়াতাড়ি। অতি আগ্রহ দেখায় তার খালা আসবে আনম। অতি দ্রুত কাজ সারতে গিয়ে রূপায়ণ চরম ভুল করে বসে। তার জীবনের মোড়ের জন্য সে ভুলটুকুই দায়ী। কাগজপত্রে তার ঘোর গরমিল পাওয়া যায়। লাইফলাইন অ্যাডভোকেটের থেকে তাকে যে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয় সেটা স্পষ্ট লেখা ম্যারিড। তাড়াহুড়োয় সে সার্টিফিকেট করায় সম্পূর্ণ অন্যরকম হয় তার সার্টিফিকেট। এটাই কাল হয়। অ্যাথিঠর থেকে অনলাইন ভিডিও কলে কর্তৃপক্ষ জানান ওর তার স্ত্রীকে নিয়ে যেতে হবে। জব রুলস 43 অনুযায়ী তাকে তার ওয়াইফের সাথে নিয়ে আসতে হবে। রূপায়ণ পরিবারের সবাইকে বিষয়টি বলার পর ঠিক করে রূপায়ণের বিয়ে দেবে মৃদুল শেখ। এটাই ব্রাইট ক্যারিয়ার হওয়ার একমাত্র সুযোগ, তাই হাতছাড়া করতে চায়নি তার পরিবারের কেউ। রূপায়ণ সরাসরি আরোহীর কথাই বলে দেয়। সবাই তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব পাঠায় আরোহীর বাড়িতে। মধ্যবিত্ত পরিবার আরোহীদের মানা করেনি। পড়ালেখা কমপ্লিট না করে বিয়ে দেয় রূপায়ণের সাথে। কিন্তু বাসর ঘরে হঠাৎ বউ নিখোঁজ। দুদিন পর জানা যায় আরোহী আত্মহত্যা করে। আরও কয়েকদিন পেরিয়ে যায়। রূপায়ণের আর কোনো দিকে হুঁশ নেই, সবসময় মনমরা হয়ে থাকে। সে আরোহীর শখে কাতর হলেও তার খালা মৃদুল বাবুকে বিভিন্নভাবে উস্কাতে থাকে। এই চাকরি লোভে মৃদুল বাবু আরেকটা বিয়ে দিতে উদ্যত হন। ছেলেকে জিজ্ঞেস করায় রূপায়ণ সেদিন হ্যাঁ না কিছুই বলেনি। সে নিজের মধ্যে ছিল না সে সময়, আর তার ভালোবাসা নিজের কাছে রাখবে। সোহরার বাবাকে নানাভাবে বুঝায় রূপায়ণ। কখনো তার মেয়েকে স্ত্রী সুখ দিতে পারবে না, এটাও বলেছিল রূপায়ণ। কলেজ লাইফের ফ্রেন্ড ছিল সোহরা। এদিকে সোহরা বিয়ে শোনে উতলা। সোহরার বাবাও তাকে হাজারবার বলে, কোনো লাভ হয় না, চাপ। চাকরির কথায় এমনভাবে আসবে আনম সবার মাঝে ঢোকায় যে কেউই রূপায়ণের কথা শুনতে রাজি হয় না। আরোহীর মৃত্যুর প্রায় 1 সপ্তাহ পর আবার বিয়ের আসরে বসায় রূপায়ণকে। অবশেষে আরোহী এর বিয়ে ভাঙে, কিন্তু কষ্ট তার চাপা রয়ে গেছে। আরোহীর এমন কাণ্ড সে মানতে পারছে না কিছুতেই। বিছানা থেকে উঠে একবার আরোহীর দিকে তাকায় রূপায়ণ। বেশ কাচুমাচু হয়ে বসে আছে এক কোনায়। রূপায়ণ ওয়ার্ড্রোব থেকে আরোহীকে একটা সালোয়ার কামিজ দিয়ে বলে, এটা পরে বাইরে আসো লাঞ্চ করতে। বিছানার এক কোণে কাপড়গুলো রেখে চলে গেল রূপায়ণ। আরোহী ভেবেছিল তাকে গালিগালাজ করবে, কিন্তু তখনই একটা ফোন কলে সে রূপায়ণকে স্তব্ধ করে দেয়। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে নেমে আসে আরোহী। সিঁড়ি বেয়ে নিচে নামতেই তার চোখ ছানা বড়া, পা কাঁপতে লাগলো মৃদু। শেখ বাড়িতে এই প্রথম নতুন কাউকে দেখলো আরোহী। সমস্যাটা তাতে নয়,
সমস্যা হলো লোকটাকে সে দেখেছে, তার দেহের আকার আকৃতি আচরণ, সে অস্পষ্ট মানুষটার ছায়ামূর্তি ভাসিয়ে তুলছে আরোহীর সামনে। হাতও কাঁপতে লাগলো আরোহীর। আপাতত সে কাঁপাতে ব্যস্ত। বাড়িতে হইচই পড়ে গেছে। সোহরার ভাই সানি এসেছে। বেশ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে সানি। বাড়ির মাথায় করে চেঁচাচ্ছে। আরোহী কোনো মতে দাঁড়িয়ে আছে সিঁড়ির হাতল ধরে। তার মতে হাতটা ছাড়লে সে পড়ে যাবে। কেন আরোহীর মনে হচ্ছে তার বন্দি দশার জন্য দায়ী এই নতুন আগন্তুক। আজ আপনাদের জন্যই আমার বোনের জ্বর এসেছে। সারাটা দিন কেঁদেই চলেছে। কিভাবে পারলেন এত কষ্ট দিতে আমার বোনকে? মৃদুল শেখ বলেন, দেখো সানি, আমরা যদি জানতাম আরোহী বেঁচে আছে তাহলে এসবের কিছুই করতাম না। আর রূপের জ্ঞানের কথা ভেবে আমরা নিজেদের হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছিলাম। তাই এর শাস্তি কি আমার বোনকে সহ্য করতে হবে আঙ্কেল? হ্যাঁ, আপনারাই বলেন, কি দোষ ছিল মেয়েটার? আমি এখন তুমি কি করতে বলছো আমাদের? রূপায়ণের প্রশ্নে সানি এবার স্তব্ধ হলো। সে বেশিক্ষণ এভাবে থাকলো না। হঠাৎই এগিয়ে আসতে লাগলো আরোহীর দিকে। সানির হাঁটাতেও হুবহু মিল পেল আরোহী। সানি যত কাছে আসছিল ততই ভয়ে কুঁকড়ে যাচ্ছিল আরোহী। না খাওয়ার যন্ত্রণা এই লোকটা থেকে শেখা। আরোহী আচমকা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। রূপায়ণ ছুটে এলো আরোহীকে ধরতে। আরোহীকে কোলে তুলে ঘরে নিয়ে গেল রূপায়ণ। এদিকে সানিও কিছুটা ঘাবড়ে গেল। মেয়েটা কি চিনে ফেলল নাকি তাকে? সানিয়ার এক পা সেখানে না থেকে চলে গেল। শেখ পরিবারের সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ঘটনায়। আরও ওঠো, আরও ওঠো প্লিজ। রূপায়ণের ঘাম ঝরছে। হঠাৎ অজ্ঞান হওয়া কখনোই ঠিক লক্ষ্য না। সে অনবরত ডাকতে লাগলো আরোহীকে, কিন্তু কোনো সারা শব্দ নেই। সিনেমায় দেখা পানির সিটে নিনজা টেকনিক ব্যবহার করলো। কাজ হলো, কেননা আশেপাশে ভিড় কম ছিল। অজ্ঞান কেউ হলে তাকে যথাসম্ভব লোকসম্ভব থেকে দূরে রাখা উচিত। আরোহী চোখ ঢিপ ঢিপ করে তাকাতেই নিজেকে রুমে আবিষ্কার করে। পাশে রূপায়ণকে দেখে তড়িঘড়ি করে বলে উঠল, ওই লোকটা কি চলে গেছে রূপায়ণ বাবু? একটা শুকনো ঢোক গিলে তাকায় আরোহী। সানির কথা কেন আরোহী জিজ্ঞেস করছে হঠাৎ। চিন্তাধারা নিয়ে রূপায়ণ বলে, কেন? না মানে তুমি চেনো সানিকে? ও তোমার সামনে আসছিল, আর তুমি এভাবে ভয় কেন পাচ্ছিলে? সবার আড়ালে তোমার ভয়ভীতি চোখে পড়েছে আমার। আরও কি হয়েছে সবটা বলো আমায় ইমিডিয়েটলি। রুমে চোখ বলিয়ে আরও বলতে শুরু করে, ওই লোকটাকে আমি আগেও কোথাও দেখেছি। এমনই ঘটনার কারো কাছে বন্দি ছিলাম এতদিন। আপনারা সবাই আমাকে যে কলঙ্কের মিথ্যে দাগ বসাতে চেয়েছিলেন তার পুরোটা ভুল। বন্দি ছিলাম আমি। আরোহীর কথায় বসা থেকে উঠে দাঁড়ায় রূপায়ণ। কথাগুলো এখনও কানে বাজছে তার। বন্দি ছিল আরোহী? না না, আগে সবটা শুনতে হবে, বলে রূপায়ণ। কে তোমায় বন্দি করে রেখেছিল আরও? তোমার জন্য চাপা কষ্টে ভুগেছি আমি। আমার জানা মতে তুমি তো এমন মেয়ে নও। তোমার মাঝে ভদ্রতা সভ্যতা আমি নিজেই দেখেছি। তবে মন, এটাকে বুঝতে আরও সময়ের দরকার ছিল। আরোহী বলো, কে তোমায় বন্দি করে রেখেছিল? বলো আরও। ভালোবাসি তোমায়, নিজে থেকেও বেশি ভালোবাসি। কান্না করে দিল রূপায়ণ। অনুশোচনার পাঠ এখনও যে বাকি। তার আরোকে আস্তে জড়িয়ে নিল বুকে। কান্না করেই চলেছে। আরোহীর শরীরে যে পিনপতন নীরবতা ছেয়ে গেল। ভালোবাসেন আমায় উনি? আমি ঠিক শুনলাম? আরোহীর চোখে মুহূর্তেই পানি ভরে এলো। আরোহী বলল, ভালোবাসে? রূপায়ণ আরও ঝাপটে নিয়ে বলল, হ্যাঁ বাসি, নিজের থেকেও বেশি। আমার কলেজ লাইফ থেকে ভালোবাসি আমি তোমায়। যখন আমার বিয়েটা অতি একান্ত প্রয়োজন, তখন আমি সরাসরি তোমার নাম নিয়েছি। কারণ ভালোবাসা, আরও ভালোবাসা। চোখ দিয়ে আবারও টপ টপ করে পানি পড়তে লাগলো আরোহীর। রূপায়ণ ওভাবে বলল, তুমি বলতে চেয়েছিলে না, বলো সেদিন ঠিক কি হয়েছিল? আরোহীর এক হাতে চোখের পানি মুছে বলতে আরম্ভ করলো। বাসর ঘরে দুজন পরপুরুষকে দেখে চমকে উঠল আরোহী। বলিষ্ঠ দেহের অধিকারী দুজনের দৃষ্টি তীক্ষ্ণ, স্থির আরোহীতে। আরোহী ভয়ে বিছানার চাদর খামচে ধরল। কিছুক্ষণ আগে আরোহীকে ফুলে সাজানো বিছানায় বসিয়ে সবুজ ড্রিমলাইট জ্বালিয়ে চলে গেছে মেঘা আর রূপায়ণের মা। সেই মৃদু সবুজ আলোতেই দুজন লোককে স্পষ্ট চোখে দেখেছে আরোহী। ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। আরোহীর পাজোড়া আরও গুটিয়ে নিল। লোকগুলো এগোতে লাগলো আরোহীর সামনে। আরোহী কিছু বলার আগেই পিছন থেকে আরেকজন যে কিনা বিছানার পিছনে লুকিয়েছিল সে রুমাল দিয়ে চেপে নিল মুখ। আরোহীর সুর হওয়া সংসারের প্রথমে লুটিয়ে পড়ল বিছানায়। এরপর আরোহীকে গাড়িতে তুলল লোকগুলো। তাদের মাঝে কেউ বলল, শাস্তি প্রাপ্য তোমার আরোহী, প্রাপ্য। লোকগুলো মিলে গাড়িতে উঠিয়ে চলে গেল। অকেজো আরোহী কিছুটা যেতেই গাড়ির ঝাঁকুনিতে চোখ মেলে তাকায়। ওষুধের পরিমাণ অত্যন্ত কম থাকায় আরোহীর জ্ঞান ফিরে। বোঝা যাচ্ছে কোনো কেউ কাজটা করেছে। কিডন্যাপার চুপচাপ আরোহী রাস্তা দেখে থাকে। এদিকে শেখ বাড়ির 3 তলার উত্তরের রুমে কেউ থমকে গেল। রূপায়ণ পুরো রুম খুঁজেও আরোহীর কোনো তল্লাশি পেল না। অথচ সে রুমে থেকেই বেরোনি। বুকে মোচড় দিয়ে উঠল রূপায়ণের। নিচে গিয়ে সবাইকে রূপায়ণ সবটা বলে সোফায় বসে কেঁদে দেয়।
সদ্য বিবাহিত বইয়ের জন্য কান্না দেখে মেঘা টিটকারি দিয়ে বলল, আহারে ভাইটু, চিন্তা করিস না, হি হি হি, কানে তুলল না কেউ, এখন মজার সময় নয়। মৃদুল শেখ পুলিশে ইনফর্ম করেন, কোনো হদিশ মিলে না তবুও। প্রথম 2 দিন পুরা রুটি জুটলেও তার 3 দিন আরোহী শুধু পানি খেয়ে আসে। একটু পরপর একটা লোক এসে থমকে যাচ্ছে। আরোহী কম চেষ্টা করেনি বেরোনোর, করা সিকিউরিটির জন্য সে কিছুই করতে পারেনি। খিদে পেয়েছে মিস আরোহী খন্দকার, পানি খাবেন? ঢেলে দি। বাইরে থেকে আসা আলোর সিটে স্পষ্ট কারো ছায়ামূর্তি দেখল আরোহী। এই লোকটাই তাকে শাসাচ্ছে একটু পরপর। আরোহীকে একটা কাচের গ্লাস এগিয়ে দিলেন লোকটা, মুখে মাস্ক, কিছুই নজরে আসলো না। যা দিয়ে একটু চেনা যায়। আরোহীর নিশ্চুপ ভদ্রমেয়ের মতো গ্লাসটা নিয়ে নিল। লোকটি পেছন ফিরে বলতে লাগলো, বিয়ের শখ মিটেছে মিস আরোহী খন্দকার? কি মনে করেছিলেন কাউকে কাঁদিয়ে নিজে সুখী থাকবেন? কখনো সম্ভব নয় এটা। রিভেঞ্জ অফ নেচার বলেও কিছু আছে যা সত্য, সে তো পিছু ছাড়বে না তোমার। এদিকে আরোহী আস্তে করে কাচের গ্লাসটা ভেঙে ফেল। শব্দ কানে আসতেই লোকটি যে না পেছনে তাকাবে, অমনি আরোহী অর্ধ ভাঙা কাচের টুকরো হাতের পেশিতে বসিয়ে দিল। ব্যথায় আহ বলে চেঁচিয়ে উঠল লোকটি। আরোহী প্রাণপণে ছুটতে লাগলো চেনা রাস্তা অনুযায়ী। সন্ধ্যা 6:45। আরোহীর কানে দূর থেকে ভেসে আসে সাউন্ড সিস্টেমের আওয়াজ। এটা রূপায়ণদের বাড়ি থেকেই। রাস্তায় থামে আরোহী। সন্ধ্যা লাগায় বেশি সময় লাগেনি আরোহীর নিজেকে বাঁচাতে। ওখানে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আরোহী। পাশ দিয়ে একটা লোক যেতেই আরোহী হাঁপানো কণ্ঠে বলে, চাচা, ওই পাশে কিসের এত আওয়াজ? আরে এসব কি বলেন? শেখবাড়ির একমাত্র ছেলের বিয়ে, কিছুদিন আগেও এটা হয়েছে বুঝলে। আর সে মেয়ে বাসর ছেড়ে পালিয়েছে, আজ তার আরেকটা বিয়ে। কেন, তুমি কে মা? আগে দেখেছে বলে তো মনে পড়ছে না। আরোহী আটকে আসে। শেখবাড়ির ছেলের বিয়ের কথাটা শুনে হঠাৎই বুকটা ধুক করে উঠল আরোহীর। আবার নিজের সবটা দিয়ে দৌড়াতে লাগলো আরোহী। কিছুটা যেতেই আরোহী শেখবাড়ির দ্বারগড়ায় পৌঁছে গেল। বাড়িতে বেশ জমকালো ভাব নিয়ে বিয়ে হচ্ছে। দৌড়ে বিয়ের মঞ্চের সামনে যেতে রূপায়ণকে বরবেশে দেখে আরোহী গলা ফাটা চিৎকার দিয়ে সেদিনের কথাটা। রূপায়ণ সাইন করতে যাচ্ছিল রেজিস্ট্রি পেপারে, করা হয়নি সে সাইন। শেখ পরিবারে আবারও হট্টগোল। এ বাড়িতে আরোহীর মা বাবা আর আরোহীর সিমিয়াপু এসেছে। ওনাদের এ বাড়িতে আসায় আসফিয়া খানম কোমর বেঁধে নেমেছে ঝগড়া করতে। কিন্তু আরোহীর বাবা মার চোখ অন্য কিছু খুঁজছে। তাদের মেয়েকে দেখার তীব্র ইচ্ছা জেগেছে মনে। একদিকে ক্ষুব্ধ হয়ে আছেন মেঘা, মিনা শেখ। আরোহীর শাশুড়ি নিচে নেমে এলো। মেঘা পুরোটা পর্যবেক্ষণ করে বলল, আর কি অঘটন ঘটাতে এসেছেন শেখ বাড়িতে? মেঘার কথায় বুকে ছ্যাদ করে উঠল ওনাদের। রূপায়ণের মা মেঘাকে রাগ দেখিয়ে বলল, এসব কিরকম ব্যবহার মেঘা? আমাদের কখনো এভাবে কারোর সাথে কথা বলতে দেখেছো? কই থেকে শিখছো এসব? মেঘা মুখ ভেঙচে বিড়বিড় করে বলল, খালামণি যখন ডাকিনীর ন্যায় চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে তখন কিছুই নেই, নিজের বোন হয় যে। আর আমি বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে। মেঘা বিড়বিড় করে বললেও তা কানে পৌঁছায় তাসফিয়া আনম শেখের। রাগী দৃষ্টি নিক্ষেপ করে তার বোনের উপর। তার থেকে এসব শিখেছে ছোট মেয়েটা। তাসফিয়া আনম মেঘাকে বলে, তুমি এখন এখান থেকে যাও মেঘা। আমি কি করলাম? আমি বলেছি যাও এখান থেকে। মেঘা চলে যায়। তাসফিয়া আনম আরোহীর পরিবারের সামনে গিয়ে বলেন, আপনারা হঠাৎ এখানে? আরোহীর বাবা আমতা আমতা করে বলে, আমার মেয়েকে এক পলক দেখতে এসেছি বিয়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মেয়ে? কার মেয়ে? আপনার মেয়ে তো মারা গেছে আজ সপ্তাহখানেক হলো। তাহলে আপনারা ঠিক কোন মেয়েকে দেখতে এসেছেন বলুন তো? আপনাদের পাশের বাড়িতেই তো আপনার মেয়ে আছে। তাহলে এখানে কি চাই আপনার? লজ্জায় মাথা নিচু করে নিল আরোহীর বাবা। গোটা শেখ পরিবারের সবার সামনে তাকে অপমানিত হতে হবে তা বুঝেছেন উনি। কিন্তু এর জবাব সে আরোহী থেকে নেবে, তার জন্যই আসা। আসফিয়া আনম আরোহীর মায়ের সামনে আসলেন। পা থেকে মাথা পর্যন্ত দেখে বলেন, ভিগিরিদের বাড়িতে এই জন্যই আমি বারবার নিষেধ করেছিলাম আব্বাটার বিয়ে না দিতে। বিয়ে দেওয়া লাগবে এটা ঠিক, কিন্তু এতটা তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে শেষে কিনা মরা বউকে তাজা করে পাঠালেন। ধন্যী মানুষ আপনারা, তা নয়তো কি? দেখেছ কেমন মুখের ভাব করে আসে? আশ্চর্য, যেন কিছুই জানে না বোঝে না। এতে যেন ওনাদের হাত নেই। যত সব ফাউল লোকজন। আরোহীর বাবা আর আরোহীর মা মাথা নিচু করে নিল। এসব তাদের প্রাপ্য ছিল যেন। আসফিয়া আনম আবার বললেন, অত আদিক্ষেতার কোনো লাভ নেই। মেয়েকে দেখতে পাবেন না। নিজেরই সাজানো গোছানো পরিকল্পনা অনুযায়ী আপনারা সফল হয়েছেন। চলে গেলে তাতেই মঙ্গল। আমরা এসবের কিছুই জানতাম না, বিশ্বাস করুন। ন্যাকা জানতো না এখান থেকে। তাসফিয়া আনম শেখ তার বোনকে ধমক দিয়ে দিলেন। চুপ করলো আসফিয়া খানম। রূপায়ণের মা বললেন, তাহলে আপনারা কিভাবে জানলেন আপনাদের মেয়ে এখানে আছে? আমি ডেকেছি। সিঁড়ি বেয়ে নামতে নামতে কথাটা বলল রূপায়ণ। সাথে আরোহীও আছে। সবাই তাকালো সেদিকে। আরোহী নিচে নামতেই তার মাকে গিয়ে জড়িয়ে ধরল। কেঁদে দিয়ে বলল, তোমরা এসেছো? এবারে সবাই আমায় অপমান করছে মা।
কলঙ্কের দাগ দিচ্ছে। আরোহীর মা নিজেকে সারিয়ে কষে একটা থাপ্পড় দিলেন আরোহীকে। আরোহী একটু দৌড়ে গিয়ে ছিটকে বলল। আরোহীর মা বলল, মুখপুরি, কোথায় গিয়েছিস? তোর জন্য কত অপমান সহ্য করতে হয়েছে, তা বুঝবি কোনোদিন? কেন আমি তোকে নিজের গর্ভে ধারণ করেছিলাম, কেন? আরোহীর মা কেঁদে দিলেন। রূপায়ণ এগিয়ে এসে বলল, দেখুন, এতে আরোহীর কোনো দোষ নেই। পরিবারের সবাইকে সবটা বলল রূপায়ণ। আশফিয়া আনম মুখ ভেঙচে চলে গেলেন ওখান থেকে, সাথে মিনা শেখও। যাওয়ার আগে বলে গেলেন, এসব মিথ্যে বলছে ওরা, বিশ্বাস করিস না রূপায়ণ, করিস না বিশ্বাস। আরোহীর বাবা সবটা শুনে ভ্রুকুচকে বললেন, তাহলে ওই কবর যা আমাদের দেখালো, সত্যি তো? কবর কে দেখালো আরোহীর পরিবারকে? প্রশ্নটি একটা থেকেই যায়। নাকি আরোহীর বাড়ি কেউ এসবে জড়িত? শেখ বাড়ির ড্রয়িং রুম নীরব, স্তব্ধ। তাসফিয়া শেখ সহ মৃদুল শেখ, এমনকি আরোহীর রূপায়ণও চুপ হয়ে রয়েছে। চুপ থাকার কারণ হলো আরোহীর বাবার কথাগুলো। আরোহীর বাবা কিছুক্ষণ আগের বলা কথাগুলো অনেকটা এরকম ছিল, আমাদের একজন লোক বলেছিল কথাটা, একজন ডক্টর ওনাদের সাথে ছিল, ওর একটা কাগজ দেখিয়ে বলে দিয়েছিল এটা নাকি আমাদের মেয়ে, কবর তারাই দিয়ে। করোনাকালীন সময়ে কাউকে দেখতে দেননি তারা। আমরা তো সত্যি মনে করেছিলাম ও মরে গেছে। এরপর তাসফিয়া কিংবা মৃদুল শেখ কিছুই বলেনি। নিস্তব্ধতা ভেঙে আরোহীর বাবা বলে উঠল, আমরা এখন আসি বিয়ান মশাই, আসি এখন। আপনার বলা কথাগুলোর সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত এই ঠকানোর মাপ পাবে না কেউ, বলে জোর পায়ে হেঁটে চলে গেলেন মৃদুল বাবু। আরোহী এগিয়ে গেল তার বাবা মার সামনে, তাকে বুকে ঝাপটে ধরলেন আরোহীর বাবা। নিচু স্বরে কাঁধে চোখের পানি আড়াল করে মেয়েকে বললেন, ভালো থাকবি, সবার সাথেই থাকবি। এক ঝড়ের ঝটকায় জীবন আস্তকে কোথায় এনে ফেলেছি আরোহী, সতর্ক থাকবি, এরকম আরেকটা ভুল আশা করব না। মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেল আরোহীর বাবা। আরোহী তার মায়ের সামনে গেল, তখন মেয়েকে মেরেছে বলে নিজে বেশ অনুতপ্ত, কেঁদেই চলেছেন উনি। আরোহীর সামনে যেতে মেয়ের মুখে চুমুকে দিলেন আরোহীর মা। আরোহী চোখ বন্ধ করে মাতৃস্নেহের সুধার ধারাটি গভীরভাবে অনুভব করল। মেয়ের মুখে হাত রেখে বলেন, বাবার বলা কথাগুলোর সবটা মানবি, বলার মতো কিছুই নেই, আসি, ভালো থাকিস আরোহী, আসি রে, আসি। চলে গেল আরোহীর মা। আরোহী নিঃশব্দে দুফোঁটা পানি ফেলল। তাসফিয়া আনম চেক রূপায়ণকে উদ্দেশ্য করে বললেন, কোথায় থাকবে সেখানে যেতে বল, ওর খাবার রুমে পৌঁছে যাবে। আরোহীর চোখ আরও কয়েক ফোঁটা চোখের পানি ফেলল। তাসফিয়া শেখ চলে গেলেন। রূপায়ণ আরোহীর আলতো হাতটা ধরে নিল, বলল, রুমে চলো আরো প্লিজ। হাত ছাড়িয়ে আরোহী রূপায়ণের রুমের দিকে হাঁটতে লাগলো। রূপায়ণ রান্নাঘরে গেল আরোহীর জন্য খাবার আনতে। নিচে নামলো সবাই। আজ অনেক ধকল গেছে সবার ওপর। একের পর এক ঘটনায় ঘটছে। আশফিয়া আনম টেবিলের সামনে রূপায়ণকে পেছন থেকে দেখল। আশফিয়া বোঝে নিয়ে রূপায়ণ খাবার নিচ্ছে। সে মনে করেছে বেড়ে খাওয়ার জন্য হয়তো দাঁড়িয়ে আছে। উনি ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, বাপ্পা, তোর খালুর সাথে কথা হলো, বেশি দিন লাগবে না ওই মেয়েটার ঘানি টানতে, তুই বরং কালকের আসা পেপারটায় সাইন করে দিস। বলতে বলতে এগোচ্ছিলেন আশফিয়া। টেবিলের সামনে গিয়ে রূপায়ণকে ধাক্কা দিয়ে বললেন, কি রে? ধাক্কা দিয়ে সামনে তাকিয়ে আশফিয়া খানম দেখলেন রূপায়ণ খাবার সাজাচ্ছে। আশফিয়া খানম বললেন, তুই ঘরে গিয়ে খাবি? এই নেই, এখানে খা। রূপায়ণ শান্ত দৃষ্টি নিয়ে তাকালো তার খালামণির দিকে, বলল, এটা আরুর মণি। আরু? ও আরোহী, বলে চলে যাচ্ছিল রূপায়ণ। পেছন থেকে আশফিয়া আনম রূপায়ণকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়া রূপ। আশফিয়া আনম রূপায়ণের সামনে গেলেন, হাত থেকে প্লেটটা নিয়ে বললেন, এর জন্য মণিরা সবসময় নিযুক্ত আছে রূপ, তোমায় দিতে কে বলেছে? নিজেকে ঘুমিয়ে পড়ো গিয়ে। মণি, তুমি ভুলে যাচ্ছ কেন? আরও এখন আমার বউ, ও আমার রুমেই আছে, থাকবে। আর সেখানে নিশ্চয়ই মনিরা আন্টিকে অ্যালাউ করবো না আমি। বাই দ্য ওয়ে, প্লেটটা হাতে দাও। এসব কি বলছিস আব্বা? তোর ডিভোর্স নিয়ে আমি তোর খালুর সাথে কথা বলছি, আর তুই কিনা নিজে গিয়ে খাওয়াতে চাইছিস? আমি এটা কিছুতেই হতে দিব না। আমি আগেও বলেছি ডিভোর্স হবে না মণি। তাহলে তুমি ও কথা এগোতে পারছো কিভাবে মণি? প্লেটটা দাও। আরোহী আমার স্ত্রী মণি, ওকে আমি মেনে নিয়েছি। আমার প্রবলেম না থাকলে নিশ্চয়ই তোমার ইভেন কারোর থাকার কথা নয়। রূপায়ণ প্লেটটা নিয়ে এগোতে গেলেই আবারও সামনে আসে আশফিয়া আনম, বলেন, একটা বাইরের মেয়ের জন্য নিজের মনিকে তুই এভাবে বলতে পারলি? বলেছিলাম আমি, শয়তান মেয়ে একটা। কিছু ঘন্টার ব্যবধানে কেমন হাত করেছে আমার আব্বাটাকে। তুই প্লেটটা হাতে দে, দে বলছি। তখনই ওখানে উপস্থিত হয় তাসফিয়া শেখ। উনি আশফিয়ার কাছে গিয়ে বলেন, ওকে যেতে দিয়ে আশফি বোন। চেঁচানোর মতো কিছু বলিনি, তুমি যাও রূপায়ণ। কিন্তু আশফি, তুমি যাও রূপায়ণ। রূপায়ণ চলে গেল। রুমে যেতেই আরোহীকে বিছানার এক কোণে বসে থাকতে দেখল। সে আরোহীর সামনে প্লেটটা এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও আরো, আমি জানি তুমি ক্ষুধার্ত, খেয়ে নাও, কাল আমরা বেরোবেও। আরোহী মাথা তুলে তাকিয়ে বলল, কোথায়? কালই বলবো, এখন খেয়ে নাও তো।
ওয়েট, আমার আরুকে আমি নিজের হাতে খাওয়াবো এখন। রূপায়ণা বসে বিছানায় আরোহীর পাশে ভাত মেখে আরোহীর সামনে তুলতেই আরোহী মুখে এক চিলতে হাসি নিয়ে খেয়ে নিল। যদি এতদিন না খেয়ে এই তৃপ্তিকর খাবার সে এক রাতে পায় তাহলে সে রাজি প্রায়ই এরকম করতে। ফোনের টুংটাং আওয়াজ আসতেই কোমরে শাড়ি গুজে এসে ফোনটা হাতে নিল মহিলাটি। ফোনে চেনা নম্বর পেতেই দরজার বাইরে একবার ওকে দিল সে, কেউ নেই। আবার ভেতর এসে ফোন রিসিভ করলো। ওপারের লোকটা বলে উঠল, কি কাজটা হয়েছে তো? মহিলাটি ফিসফিসিয়ে বলেছে, হয়েছে হয়েছে, শুধু সকালের অপেক্ষা মাত্র। তাহলেই চুরির দায়ে অভিযুক্ত আরোহী। গুড, ভালো কাজ করেন দেখছি আপনি। এই কাজের ফলটাই তো আমার বিশেষ পাওনা সানিবাবু। আমার ছেলে কি চাই? আমার ছেলের মতোই চাই। পেয়ে যাবেন, পেয়ে যাবে, শুধু কাজটা সুসম্পন্ন হোক। মিসেস বাধ্য হবেন অপরের ছেলেকে তার কাছে ফিরিয়ে দিতে। তাহলে রাখছি সানিবাবু। কাজের ফলস্বরূপ মায়ের কোলে তার ছেলেকে ফিরিয়ে দিতে ভুলে যায় না। ওকে ওকে, তাহলে রাখছি ম্যাম, বেস্ট অফ লাক। রাখছি তাহলে সানিবাবু। ফোন কেটে অট্ট হাসিতে ফেটে পড়ে মহিলাটি। আকাশে সোনালি রোদ্দুর ছড়িয়ে পড়েছে। মেঘের ভিড়েও কড়া রোদ খুব সকালে জানালার ফাঁকে উকি দিচ্ছে। আরোহী চোখ মেলে তাকাতেই ঘুমন্ত রূপায়ণকে দেখে। চোখ আটকে আসে আরোহীর। যত দেখে ততই দেখতে ইচ্ছে করে লোকটাকে, কারণ অজানা। আরোহী মাথার নিচে হাত রেখে তাকিয়ে রইল রূপায়ণের রূপময় মুখপানে। আরোহীর চোখ আহরণ করতে ব্যস্ত রূপায়ণের রূপ। রূপ আহরণ যাকে বলে। আরোহী করছে আহরণ, ভাবতেই মুচকি আসে আরোহী। উঠে বিছানায় বসে। বেলকনিতে আসা চিকচিকে রোদ তার মন কেড়ে নিচ্ছে। শীতকাল আসছে, হালকা শীত পড়েছে ইতিমধ্যে। চিকচিকে রোদ উত্তপ্ত হবে তা বেশি নয়। ইস, আমার জীবনটা যদি এই লাল রঙা চিকচিকে রোদের মতো স্নিগ্ধ হতো, খুবই কি খারাপ হতো। নিজের স্বামী সংসার নিয়ে কাটতো আমার বেলা। কারো যদি থাকতো না রাগ, তাহলে কি খুব খারাপ হতো? খুব দোষের হয়তো হতো। তাই তো আজ এই জীবনের অধিকারী আমি। দামহীন জীবন, কবে মিলবে মুক্তি আমার? নিজেকে নির্দোষ প্রমাণিত করে সবার সামনে মাথা উঁচু করে বলবো, আমি এসব কখনো করিনি। আজ বিশ্বাস হলো তো? কে জানে আদৌ কখনো আসবি কিনা এই শুভ মুহূর্ত। ওপরালাই ভালো জানে। নিজ মুখে বিড়বিড় করে কথাগুলো বলল আরোহী। ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বসে বসে কি বিড়বিড় করছো শুনি? আরোহী চমকে উঠল। পেছনে ফিরতে রূপায়ণ পেছন থেকে তাকে জড়িয়ে নিল। কেঁপে উঠল আরোহী। এমনটা করবে আরোহীর জানা ছিল না। আরোহী কানের কাছে এলো রূপায়ণ। ফিসফিস করে বলল, কি দেখছিলে আমায়? আবার চমক খেলো আরোহী। রূপায়ণ তার মানে জেগেছিল। ভাবতে আরোহীর লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে চাইছে। রূপায়ণ আবার বলল, কি হলো বলছো না যে? আপনি কিভাবে জানলেন? বলে আরোহী উঠে যেতে চাইছিল। রূপায়ণ ধপ করে হাতটা ধরে কোলে বসিয়ে বুক পিঠে ঠেকাল। আরোহীর কয়েকশো গুণ জোরে হার্টবিট বেড়ে গেল। মৃদু কাঁপছে। রূপায়ণ বুঝতে পেরে মুচকে আসলো। তার চুলের মাতালো ঘ্রাণ আজও বজায় রেখেছে আরোহী। চুলে নাক ডবিয়ে বলল রূপায়ণ, আগে বলো কি দেখছিলে? এদিকে আরোহী কুঁচকে গেল। পিঠ অনেকটা বাঁকিয়ে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল আরোহী। তার বুকে তোলপাড় শুরু হয়েছে। ঝড় বয়ে যাচ্ছে রীতিমতো। হঠাৎই রূপায়ণ আরোহীকে ছেড়ে বলল, কারণ আমিও তোমাকেই দেখছিলাম। তুমি ওঠায় চোখ বুজে ফেলি। বলে ওয়াশরুমে চলে গেল রূপায়ণ। আরোহীর তন্দা মেরে দাঁড়িয়ে রইল কিয়ৎ পরিমাণ সময়। মাটি ফাঁক করে ডুবে গেলে হয়তো লজ্জা থেকে কিছুটা বাঁচত। রূপায়ণ বেরোতে আরোহীও চলে গেল ওয়াশরুমে। যাওয়ার আগে তাকায়নি আরোহী। লজ্জা নামক জিনিসটায় আটকে রেখেছিল তাকে। আরোহীও বেরিয়ে এলো। রূপায়ণ চুল ঠিক করতে করতে বলল, আজ আমরা বেরোবো, রেডি হয়ে নাও। রূপায়ণ ওয়ার্ড্রোব থেকে একটা নীল গালের সালোয়ার কামিজ বের করে দিল আরোহীকে। আরোহী বাধ্য মেয়ের মতো পরে নিল সেটাই। দুজনের নিচে নেমে এলো। তাসফিয়া আনম সারা কেউ এখনও নামেনি নিচে। তাসফিয়া রূপায়ণকে উদ্দেশ্য করে বলল, কোথাও বেরোচ্ছ? রূপায়ণ বলল, হ্যাঁ, আসলে কৈফত চাইনি, শুধু জিজ্ঞেসই করেছি। আরোহী আর রূপায়ণ খেতে বসে। এর মধ্যে মেঘাসহ সকলে, শুধু মিনা শেখ এখনও নামেনি নিচে। সবাই বসে পড়ল। রূপায়ণের আব্বু কিছু জিজ্ঞেস করতেই তাসফিয়া আনম ইশারায় থামিয়ে দিলেন। আজ বেশ খুশি আসফিয়া আনম। মুখে হাসির ছটা লেগে আছে সবসময়। আরোহী আর রূপায়ণকে দেখে বেশ বুঝতে পারলেন তারা কোথাও বেরোবে। তবুও সে কিছু বলল না, চুপচাপ টেবিলে বসে পড়লেন। তাসফিয়া শেখ রূপায়ণের চাচাকে জিজ্ঞেস করলেন, মিনা কোথায়? এখনও আসেনি যে? শরীর টরীর সব ঠিক আছে তো? রূপায়ণের চাচা বেশ বিরক্ত ভঙ্গিতে বললেন, কি বলল ভাবি? নিজের নিজের জিনিসপত্র কোথায় রাখে জানে না, আবার আমার উপর চটপাট করে। কি নাকি হারিয়ে গেছে, সে পুরো ঘর ছাড়খাড় করে খুঁজছে। আমি পাত্তা না দিয়ে চলে আসলাম। সে কি কথা, পাত্তা দিলে না মানে? কিছু প্রয়োজনীয় জিনিসও তো হতে পারে। মৃদুল বাবুর কথায় বিরক্তি আর খারাপ লাগা দুটোই কাজ করতে লাগলো অভিষেকের মধ্যে। উনি উঠতে যাবেন, তখনই সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে এলো মিনা শেখ। মুখে তার অসম্ভব অস্বস্তি প্রকাশ পাচ্ছে।
উনি ধরফরিয়ে ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং টেবিলের সামনে আসলেন। তাসফিয়া আনম বিচলিত হয়ে এগিয়ে গিয়ে ধরলেন তাকে। মিনা শেখের পুরো শরীর ঝুঁকছে, যেন ভূমিকম্প তাকে গ্রাস করছে। মিনা শেখকে তাসফিয়া আনম আদরে বসিয়ে দিলেন কেদারায়। বললেন, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? বলে এক গ্লাস পানি এগিয়ে দিলেন তাসফিয়া। উনি ঢকঢক করে খেয়ে বলতে লাগলেন, আজ সকাল থেকে আমার গহনার পুরো বাক্সটাই খুঁজে পাচ্ছি না। মিনা শেখের কথায় সবাই উঠে দাঁড়ালো, সাথে আরোহীও। ব্যতিক্রম হলো শুধু আসফিয়া আনমের বেলায়। উনি একটু দেরি করে উঠে আড়ালে হাসলেন, ন্যাকার মতো মুখ করে বললেন, চুরি? শেখ বাড়িতে চুরি? এমন দিন আসলো তাহলে? নিজের বোনকে থামিয়ে বলে উঠলেন তাসফিয়া শেখ, আহ, তুই চুপ করবি? চুরি যে হয়েছে তার কি প্রমাণ আছে? হতে পারে মিনা কোথাও রেখেছে। মিনা, একবার মনে করো, আমার খুব মনে আছে লকারে ছিল। আজ আমার একটু বেরোনোর দরকার ছিল, তাই বের করতে গিয়েছিলাম। দেখলাম লকার পুরো ফাঁকা, কোথাও কোনো সিটে ফোটা নেই। বলে কেঁদে উঠলেন মিনা শেখ। আসফিয়া বেশ বিরক্ত তার নিজের বোনের প্রতি। আজকাল বেশি ভাব দেখাচ্ছে, গিন্নি হওয়ার শখ, ন্যাকা। যে কিনা একদিন আমার পায়ে পর্যন্ত ধরেছিল, সে আমায় ধমকায়। সব হয়তো ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলিনি। আবারও রক্তিম ক্ষতেতে মরবো আমি তোমাকে, তাসফিয়া আনম, আর সেটা খুব শীঘ্রই। এদিকে সবাই অবাক। আজ পর্যন্ত এমন কাণ্ড কখনো ঘটেনি এ বাড়িতে। তবে আজ অভিষেক চেয়ারে হাতল শক্ত করে ধরল। রূপায়ণ এগিয়ে গিয়ে বললেন, চাচি, তুমি ঠিক দেখেছ? মিনা শেখ এবার বিরক্ত হলেন, রাগি চোখে তাকিয়ে বললেন, আমি কি মিথ্যে বলছি রূপায়ণ? নিশ্চুপ হয়ে গেল রূপায়ণ। সবাই মিলে মিনার রুমে গেল। চিরুনির তল্লাশি দিয়েও সোনার এক টুকরো কারো নজরে আসলো না। সবাই বলা বলি করতে লাগলো, গেল কোথায় গেল তাহলে? রূপায়ণ গার্ডের কাছে গেল সবটা শোনার জন্য। রুম থেকে সবাই দোতলার পাতানো সোফা, বলতে পারেন একটা ছোটোখাটো ড্রয়িং রুম। শুধু সে রুমে আছে আসফিয়া আর আরোহী। আরোহী যেতে চলেছিল, পেছন থেকে আটকে দিলেন আসফিয়া। বললেন, এসব তুমি করেছো তাই না আরোহী? কোথায় রেখেছো এসব? আরোহীর পৃথিবী কেঁপে উঠল কথাটায়। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মানলাম উনি আমায় পছন্দ করে না, তাই বলে চুরির অপবাদ? আরোহী আপাতমস্তক দুপা পিছিয়ে গেল, আটকালো গলায় বলল, আমি। তখনই আরোহীর হাত শক্ত করে ধরে নিল আসফিয়া আনম। একটু সময় চাইছিলেন উনি, একা অবস্থায় পেয়ে গেছেন, তাই আরোহীকে টানতে টানতে নিয়ে গেল সবার সামনে। গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বললেন আসফিয়া আনম, এই মেয়ে চুরি করেছে মিনার গহনা। রূপায়ণ সেখানে নেই। আরোহী অবাক চাহনি নিয়ে তাকালো আসফিয়া আনমের দিকে। সবাই অবাক হলো। তাসফিয়া আনম সহ মৃদুলবাবু এগিয়ে এসে বললেন, এসব কি বলছো আসফি? ওনাদের পুরো পরিবার এসে মাপ চেয়ে গেছেন কালকে, আজ আবার এসব কি? তাসফি, তুমি তোমার বোনকে এসব পাগলামি করতে বন্ধ করো। আসফি আনম চল খিচিয়ে মুখের উপর জবাব দিলেন, আপনার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? এ মেয়ে একটু আগে তোমরা বেরিয়ে আসার পর কি বলল জানেন? মিনা শেখ বললেন, চায় না শুনতে। আসফি আপু, আরোহীকে এরকম মেয়ে বলেই মনে হয়নি আমার কখনো। ওরা শুধু ঠকবাজ, ব্যাস, এতেই আমার সমস্যা। তাসফিয়া শেখ বললেন, তাই তো, এসব কি বলছিস তাসফি? আসফিয়া আনম আরও জোরে বললেন, আজ আমাকে কথাও শোনাতে ভুলছে না কেউ। এই বদমাস মেয়েটা আমায় একলা ঘরে বলল, সব শেষ করে দিয়েই সে দম নেবে, পুরো পরিবার ছারখার করে দেবে। কেবল তো গহনা, এখনো পুরো ফিল্ম বাকি। আরোহীর চোখে পানি ভরে এলো। আরোহী বলল, আমি সব কখন বললাম? কেন মিথ্যে কথাগুলো বলছেন? তাহলে রুম সার্চ করা হোক, তাহলেই প্রমাণ হবে তুমি করেছো কি করনি। আরোহীকে টেনে নিয়ে গেলেন রূপায়ণের ঘরে আসফিয়া। হাত ছেড়ে পুরো রুম খুঁজতে লাগলেন। সবাই এলো সেখানে। আসফিয়া সবার শেষে একটা জায়গা থেকে শাড়ি মোড়ানো একটা পুটলি থেকে গহনার বাক্স বের করে সবার সামনে দেখিয়ে বলেন, দেখলে, গহনার বাক্সটা সেই খারাপ হওয়ার শাড়িটায় প্যাচ দেওয়া ছিল। সবার মাথা ঘুরে গেল। ঘৃণার দৃষ্টি ছিল আরোহীর দিকে। আরোহী বরংবর বলতে লাগলো, সেগুলো করেনি, কেউ শুনল না। মীরা শেখ গহনার বাক্সটা হাতে নিয়ে কড়া চোখে আরোহীকে দেখে চলে গেলেন ওখান থেকে। সাথে অভিষেকও। আসফিয়া আনমের মুখে স্বস্তির হাসি। মৃদুল শেখ কিছু বললেন না, চলে গেলেন। রইল শুধু মেঘা, তাসফিয়া আর আসফিয়া আনম। আসফিয়া আনম গলা উঁচু করেই বললেন, হলো তো বিশ্বাস? এই মেয়েটা চোর একটা। আরোহীর চোখের পানি মুছে বলল, আমি জানি না এগুলো কোথা থেকে আসলো, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। তাসফিয়া শেখ বললেন, তাহলে এসব এখানে আসলো কিভাবে আরোহী? তোমার কিছু প্রয়োজন হলে আমাদের কিংবা রূপায়ণকে বলতে পারতে, তাই বলে চুরি? মেঘা ঠেস দিয়ে বলল, আমি তো জানতাম এরকম মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েরা এরকমই হয়। যেই বড়লোক বাড়ির টাকা দেখেছে অমনি হাত মেরেছে, চোর ছোকরা মেয়ে কোথাকার। আরোহীর দিকে তাসফিয়া আনম না তাকিয়ে চলে গেলেন। যাওয়ার আগে শুধু সি শব্দটা উচ্চারণ করলেন উনি।
মেঘাও চলে গেল। আরোহী কান্নায় ভেঙে পড়ল। মাটিতে ধপাস করে বসে দেওয়া ঠেস লাগালো। মাথা নিচু করে কাঁদতে লাগলো সে। আসফিয়া আনম ঝুঁকে আরোহীকে বললেন, তোমায় বিদায় না করা পর্যন্ত আমার শান্তি নেই আরোহী, শান্তি নেই। আসফিয়া আনম চলে গেলেন। বাইরে থেকে রূপায়ণ দ্রুততার সাথে রুমে ঢুকল। আরোহীকে বলল, কি হয়েছে আরো? বাইরে সবাই। চোর আমি, চুরি করেছি আপনার চাচির গহনা, চোর আমি। আরোহীর আর্তনাদে পুরো রুম থমকে গেল। কাজ কমপ্লিট, এবার আমার পাওনা নিজের ছেলেকে এনে দিন আপনি, কুইকলি। পরপর দুটো থাপ্পড়ে দুপা পিছিয়ে গেল আসফিয়া আনম। তাসফিয়া আনমের কল্পনা শক্তির বাইরে ছিল। নিজের বোন তার বাড়িতে এসে এরকম শয়তানি চালিয়ে যাবে ভাবতেও ঘৃণা হচ্ছে। আরোহীর চোখে পানি টলটল করছে। বেচারি এক কোণে বসে শুধু ফোপাচ্ছে। বুক ফেটে কান্না আসছে ওর। নিজেকে কঠিনভাবে আটকানোয় ফোপানোর আওয়াজ বাড়ছে ক্রমশ। চোয়াল খিচে চোখ মুখ খুঁচকে নিয়ে মাথা তুলেন আসফিয়া আনম। দুপা এগিয়ে গেল তাসফিয়া। ধরে তুলে দুবাহু ঝাঁকিয়ে বলল, নিজের বোনের বাড়িতে এসে এসব করছিলি তুই? কি অন্যায় করেছিল মেয়েটা তোর সাথে, যে তুই এরকম মিথ্যে অপবাদ দিলি? আগেও তুই প্রয়োজনের বেশি গালিগালাজ করেছিস, কেউ কিছু বলেনি তোকে। কিন্তু আজ যা তুই করলি, এর শাস্তি তোকে পেতে হবে আসফি, পেতেই হবে। আসফিয়া আনম নিজেকে ছাড়িয়ে নিলেন দুহাত দিয়ে সরিয়ে। বললেন, নিছকে এরকম দৃষ্টিগত মেয়েকে কে নিজের ছেলে হিসেবে মেনে নেবে রে? তোর সন্তান নয় তো, তাই এরকম বলতে পারছিস। আমি কিছুতে এই মেয়েকে রূপায়ণের স্ত্রী হিসেবে মেনে নেব না। তাসফিয়া আনম থমকে গেলেন। দুপা পিছিয়ে মেঝের দিকে তাকিয়ে রইলেন উনি। আজ পর্যন্ত রূপায়ণকে সে কখনো নিজের সন্তানের থেকে কম স্নেহ করেনি। নিজের সমগ্র ভালোবাসা দিয়ে সে 2.5 বছরের রূপায়ণকে বড় করে তুলেছেন, নিজের হাতে খাইয়ে পড়ে দিয়েছেন। আর আজ তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন জেগেছে। এতটাই ঠুনকো স্নেহ আদর দিয়েছিল তাসফিয়া। ভাবতে নিজের ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল তাসফিয়া শেখের। উনি মিনমিনিয়ে বললেন, তাই বলে মেয়েটাকে চুরির অপবাদ না দিলেও পারতি, ছিল প্রয়োজন। আমার ছেলের বউ হওয়ার কোনো যোগ্যতা নেই ওই মেয়েটার। কিন্তু রূপায়ণ তো আরোহীকে মেনে নিয়েছিল। তুই কেন মেয়েটার জীবনে এমন দাগ দিলে আসবি? কেন রে, তোর জ্বলছে নাকি? নিজের কার্যকলাপ পূরণ করতে পারলি না? শোন তাসফি, আমার ছেলেকে আমায় ফিরিয়ে দে। একজন তো বিদেশের জনগণের মাঝে হারিয়ে গিয়েছে, আমি আর পারছি না। রূপায়ণকে চাই আমার, ফিরিয়ে দে। বুকটা মোচড় দিয়ে উঠল তাসফিয়া আনমের। আরোহীর সবকিছুর মাথার ওপর দিয়ে যাচ্ছে। তাসফিয়া আনম কাঁদো কাঁদো গলায় বললেন, তুই আমায় বলতে পারতি। আমি না হয় খালামণি হতাম রূপায়ণের। তুই সোহরার ভাইয়ের সাথে এমন নিকৃষ্ট কাজের সাথে না জড়ালেও পারতি। আমি আজ নিজে সবটা বলবো রূপায়ণকে। তোর সন্তানকে আমি ফিরিয়ে দেবো আসফি, খুব তাড়াতাড়ি বলবো। কিন্তু একটা কথা রাখিস, নিজের জন্য আরোহী মেয়েটার কোনো ক্ষতি করিস না, কথাটা মনে থাকে যেন। বলে চলে গেলেন তাসফিয়া আনম। আসফিয়া আনম আরোহীর সামনে গিয়ে কিছু না বলে চলে গেলেন রুম থেকে। ফ্ল্যাশব্যাক। কাজ কমপ্লিট। উপহারস্বরূপ আমার ছেলেকে দিন সানিবাবু। নিজে তো মা হওয়ার যোগ্যতা রাখে না, আবার আসছে আমার ছেলের উপর অতি অধিকার দেখাতে আমায়, যে কিনা নিজের ছেলেকে তাকে বিনা স্বার্থে দিয়ে দিয়েছিল। তাকে যে কিভাবে গালিগালাজ করেছে আপনি ভাবতে পারবেন না। সানি বলল, ডোন্ট ওয়ারি, সবাই কি বলছে আরোহীকে নিয়ে। এমন ফাঁসিয়েছে যে সবাই চোর বলছে আরোহীকে। বাড়ি থেকে বিদেয় হবে ওই মেয়ে, আর সোনার টুকরো সোহরাকে নিয়ে আসবো বউ হিসেবে। ওকে, আপনি আমার উপর সবটা ছেড়ে দিন। আচ্ছা তাহলে রাখছি। ফোন কেটে পাশে তাকাতেই নিজের বোনকে দেখে চমকে ওঠে আসফিয়া আনম। তারপরে উনি থাপ্পড় মারেন। সেখান থেকে দৌড়ে এসে নিজের রুমে দরজা লাগিয়ে দেন তাসফিয়া শেখ। লাগিয়ে মাটিতে বসে পড়ে কাঁদতে থাকেন উনি। দরজায় পেট ঠেকিয়ে ভাবতে থাকে 26 বছর আগের ঘটনাসমূহ। আপনি কোনোদিনও মা হতে পারবেন না। আপনার গর্ভধারণের ক্ষমতা নেই মিস তাসফিয়া শেখ। ডক্টরের কথায় তাসফিয়া চমকে উঠলেন। বিয়ের আজ 3 বছর হলো তাদের কোনো সন্তান নেই। পাশে থাকা মৃদুল শেখ চেয়ারে ধপাস করে বসে পড়লেন। তাসফিয়া আটকালো গলায় বলল, কোনোভাবে কি সম্ভব না ডক্টর? সম্ভব। সন্তান যদি আপনারা চান তাহলে অ্যাডপ্ট ছাড়া আর কোনো উপায় নেই। এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ে। বলে চলে যান ডক্টর। কান্নায় ভেঙে পড়েন মৃদুল শেখ। তাসফিয়া সেদিন কাঁদেনি। নিজেকে এটা বলে সান্ত্বনা দিয়েছেন যে সৃষ্টিকর্তা সবাইকে সব দিক দিয়েই পূর্ণতা দেন না। তাসফিয়া রূপে গুণে কাজে সব দিক দিয়েই পারফেক্ট। সেখানে তার খোদ হলো মা না হওয়া। জীবনের সব থেকে বড় দাগ এটা। উনি সেদিন মৃদুল বাবুকে সরাসরি বলে দেন, আপনি আরেকটা বিয়ে করুন, আমি আপনাকে সন্তান দিতে পারবো না, আরেকটা বিয়ে করে নিন আপনি। মৃদুল বাবু সরাসরি বলে দিয়েছিল, জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমার তোমাকে যেই দাস, যদি সন্তানহীন কাটাতে হয় হোক, আমি তোমাকে ছাড়তে পারবো না। আজ দুবনে হসপিটালে রয়েছে। একদিকে বিয়ের 1 বছর পেরোতেই মা হতে চলেছে আসফিয়া,
আর অন্যদিকে 3 বছরের সন্তানের মুখ দেখেনি তাসফিয়া। একজন নার্স এসে বললেন, আপনার বোনের 2টো ছেলে সন্তান হয়েছে। ওনার স্বামী আপনাকে আর ওনাকে ডাকছেন। তাসফিয়া আর মৃদুল শেখ চেয়ে রইলেন একে অপরের দিকে। নিজেদের ঠিক করে ওনারা মাদার ওয়ার্ডে গেলেন। 2টো ফুটফুটে ছেলে হয়েছে আশফিয়ার। মৃদুল শেখ ভেতরে যেতেই আশফিয়ার স্বামী এগিয়ে এসে বললেন, আজ এই বিকের ছেলেটার জন্য আপনারা যা করলেন তা আমি কিছুতেই ভুলতে পারবো না। কি করে যে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি বুঝতে পারছি না। মৃদুলবাবু আকপাস না ভেবেই বলে উঠলেন, তোমাদের একটি সন্তান আমাদের দিয়ে দাও। হুট করে এমন কথায় আশফিয়া, তাসফিয়া সহ সবাই তাকান মৃদুল শেখের দিকে। তাসফিয়া আর মৃদুল শেখের বিয়ে হওয়ার 2 বছর পর বিয়ে হয় আশফিয়ার। তখন তার স্বামীর একটা ব্যাংকের চাকরি ছিল। ল নিয়ে অর্ধেক পড়াশোনা করেছিলেন তিনি। তারপর পরিবারের জন্য চাকরিতে নিযুক্ত হতে হয় তাকে। আজ আর নেই সেই চাকরি। তাই আজ এই হসপিটালের সকল খরচ মৃদুলবাবু দিয়েছেন। মৃদুলবাবু আবারও বললেন, হ্যাঁ, তুমি একটা সন্তান আমাদের দাও। আমি তোমার পড়াশোনা করিয়ে একজন উকিল করে তোমার লাইফ সেটার করার দায়িত্ব আমার। আমাদের বাড়িতে তোমরা থাকতে পারো, কোনো অসুবিধা হবে না। আর কৃতজ্ঞতাও প্রকাশ করা হবে। নিজেদের কথা ভেবে সেদিন রাজি হন আশফিয়া। 1.5 বছর পেরোতেই তাকে একটা ছেলে দিতে হয়। তার বদলে মৃদুল শেখ তার কথা রাখেন। আজ উকিল আশফিয়া আনমের স্বামী। এখনও সে তার পেশাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উনি এখন গুলশানে একটা ফ্ল্যাট রুমে ভাড়া থাকেন কাজের জন্য। তাদের একটা ছোট বাড়িও আছে। মাঝে সাঝে আশফিয়া তার স্বামী যান সেখানে। আর আশফিয়া এখানে। তাদের আরেকটা সন্তানকে ছোটবেলায় বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। বিদেশের হাওয়া লাগতেই পুরো পাল্টে যায় উপায়ন। এখন বছর পরেও আসে না। 2 বছর পরে দেখা মেলে তার। সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে এলেন আশফিয়া। সবাই বসে আছে। আশফিয়া আনম সবার মাঝে গিয়ে বললেন, আরোহী নির্দোষ। সবকিছু আমি করেছি। আমি ওর শাড়িতে গহনার বাক্সটা রেখেছিলাম। আশফিয়ার কথায় মিনা উঠে দাঁড়িয়ে বলল, আপু। সবাই উঠে দাঁড়ালো। তাসফিয়াও নেমে এলো নিচে। অভিষেক ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আমি চুরি করেছিলাম। কাল আরোহীর মা বাবা আসার পর আমি সবার আগে চলে যাই এখান থেকে। তখনই কাজটা করি। আর তারপর ওটা আরোহীর রুমে লুকিয়ে রাখি। মিনা শেখ বললেন, কিন্তু কেন আপু? তুমি আরোহীকে কেন ফাঁসাতে চাইছিলে? আশফিয়া শান্তবাক্যে বললেন, রূপায়ণের জীবন থেকে সরাতে। মৃদুলবাবু উঠে দাঁড়ালেন। চিৎকার দিয়ে বললেন, তার মানেটা স্পষ্ট দুলাভাই। আমি আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারি না। একজন ঠকবাজ মেয়ের হাতে রূপায়ণকে তুলে দেওয়া সম্ভব নয় আমার। কিন্তু ফিরে চাই। আমার সন্তান রূপায়ণকে আমি ফিরে চাই। হ্যাঁ, চাই ফিরিয়ে। মৃদুলবাবু তাসফিয়ার সামনে গেলেন। বললেন, এসব কি বলছি কি তোমার বোন তাস? তাসফিয়া আনমের চোখ দিয়ে নামছে অনবরত বৃষ্টি। দুহাতে পানি মুছলেন। আবারও গাল ভিজে এলো ওনার। বললেন, নিজের সন্তানকে ফিরিয়ে চাইছেন, দাও ফিরিয়ে। শেষের সিঁড়িতে দাঁড়িয়ে 2 ফোঁটা পানি ফেলে বলল রূপায়ণ। সবটা শুনে রূপায়ণ ধপ করে বসে পড়ল পাতানো সোফায়। তার স্নেহের মাঝে তার খালামুনি, সেটা ভেবেই গলাটা শুকিয়ে আসছে রূপায়ণের। আরোহী ধীর পায়ে রূপায়ণের ঘাড়ে হাত রাখল। সকলে আজ সব সত্যি জেনে গেল। রইল শুধু শাস্তি, সানির শাস্তি। কিন্তু এমন অবস্থায় রূপায়ণ কথাই বলতে পারছে না। নিজের মা নামক খালামণি কেঁদে কেঁদে চোখের পানি ফেলছেন। জীবনের এই মোড় তার কাছে একটা শকের ব্যাপার ছিল। মৃদুল শেখ একটু পরপর চোখের চশমা সরিয়ে পানি মুছছেন। রূপায়ণের চোখেও পানি। অভিষেক চাপা কষ্টে ভুগছেন। মীরা শেখ একদৃষ্টিতে চেয়ে আছেন আশফিয়া আনমের দিকে। কতটা ঘৃণ্য মন নিয়ে উনি তাদের পাশে চলাচল করছিলেন, এটা ভাবতে উনি একটু ভয় পাচ্ছেন। সাহায্যের কোনো গুরুত্ব রইল না আজ। উপকারের ফল যে বিষ তীর হয়ে ফেরত আসবে বোঝেনি মৃদুল শেখ। কৃতজ্ঞতার শিকার হয়ে গেছে হয়তো। নিজের মানুষই কেমন ঠকায় নিজেকে। আর আশফিয়া আনমকে না দেখলে বুঝতে পারতেন না মৃদুল শেখ। নীরবতা কাটিয়ে দরজায় বেল পড়ল। থুতনি তুলে তাকালো সবাই দরজার দিকে। মনিরা কোথা থেকে দৌড়ে এলো দরজা খুলতে। সবাই চোখের পানি আড়াল করে নিল। মনিরা দরজা খুলতেই একজন লোক বলে উঠল, রূপায়ণ শেখ আছেন? আপনি কেডা? কই থেকে আইছেন? রূপায়ণ উঠে গেল লোকটার কাছে। ডাক পিয়ন এসেছেন। উনি একটা চিঠি বের করে রূপায়ণের হাতে দিয়ে বলেন, এটা আপনার। এখানে একটা সই করুন প্লিজ। লোকটা খাতাটা এগিয়ে দিতে রূপায়ণ সই করে দেয়। থ্যাংক ইউ বলে চলে যান লোকটি। রূপায়ণ ভেতরে আসে। হাতের চিঠিটা হাতে রেখে বাবার সামনে যায়। মাথা তুলে তাকিয়ে বলেন মৃদুল শেখ, কিসের চিঠি? রূপায়ণ এবারে চিঠিটা খুলে পড়তে আরম্ভ করে। মনে মনে পড়ে মুখ ফ্যাকাশে করে তাকায় সবার দিকে। শ্যামলা সাদা মুখটায় চিন্তার ছাপ স্পষ্ট। আশফিয়া বলে ওঠেন, কিসের চিঠি ওটা রূপায়ণ? তাসফিয়া শেখ বলেন, কার চিঠি ওটা? তোমায় চিন্তিত কেন দেখাচ্ছে? ভিডিও কনফারেন্সের চিঠি। তারা মেল করেছে, দেখিনি তাই চিঠি দিয়ে গেছেন। কবে কনফারেন্স তোমার?
কাল বিকেলে। আরোহী রেডি থেকো বলে চলে যেতে চায় রূপায়ণ। পেছন থেকে আসফিয়া আনম বলে ওঠেন, সোহরা থাকবে সেই ভিডিও কলে। আরোহী নয়, থামে রূপায়ণ। আবার এসে আরোহীর হাত টেনে নিয়ে উপরে চলে যায়। বাকি সবাই চলে যায়। আসফিয়া আনম আজ নিজেকে বড্ড একা মনে করছেন। হ্যাঁ, সত্যি তিনি নিজেকে খুব একা মনে করছেন। রূপায়ণ তাকে যে আগের চোখে দেখত, তার মনে হচ্ছে সে আর সেই চোখে দেখে না। কান্না আসছে ওনার, মনে হচ্ছে সব হারিয়ে গেল। আজ আর উপায়ন থাকলে এমন কি হতো? ভালো ফিউচারের জন্য উপায়নকে 15 বছর পরই বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। মৃদুল শেখ সব ব্যবস্থা করে দিয়েছিলেন। হঠাৎ গলায় দলা পাকাচ্ছে, অনুশোচনা হচ্ছে তার। সে খুব খারাপ কাজ করে বসেছে। পুলিশকেও ইনফর্ম করেছে মৃদুল শেখ, যদি আসফিয়াকেও নিয়ে যায়। এখানে তো তাসফিয়া কিংবা রূপায়ণের কোনো দোষ নেই। তাহলে এসব বলে কি হলো? রূপায়ণ আরও দূরে চলে গেল। তার থেকে তো এটাই ভালো ছিল, রূপায়ণকে আব্বা বলে কাছে টেনে নেওয়া। ধীর পায়ে চলে গেলেন আসফিয়া সেখান থেকে। মাঝে কেটে গেছে আরও একদিন। এর মধ্যে সানিকে পুলিশ ধরে ফেলেছে। আসফিয়া সবটা স্বীকার করেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি শেখ পরিবার। প্রথমে স্বীকার না করলেও এরপরে পুলিশ মার খেয়ে সবটা নিজ মুখে বলে সানি। সে এখন জেলে। সকাল পেরিয়ে বিকেল হতে চলল। একটু পরে কনফারেন্স আরোহী আর রূপায়ণের। এটা হলে তারাও চলে যাবে বিদেশে। তখন কোনো সন্তানকে আগলে রাখবে আসফিয়া? তাসফিয়া নিঃসন্তান হলেও সে এতটা স্ট্রং, সেখানে আসফিয়া পারবে না? মানিয়ে নিয়েছেন উনিও। আজ আরোহী স্বস্তির নিঃশ্বাস নিয়ে বসে আছে। তার মাথা উঁচু করে বাঁচছে সে। বুকে নেই কোনো কষ্ট, নেই কোনো পাথর। সে মুক্ত বায়ু সেবনে বেলকনিতে দাঁড়িয়ে। একের পর এক বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে সেখান থেকে। ছাদে মনোরম সেই গাছগুলো মন কেড়ে নিচ্ছে তার। আরোহী অনুভব করলো কেউ পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরেছে। রূপায়ণ একটানে তাকে বুকে মিশিয়ে নিল। আরোহী মাথা নিচু করে শুধু অনুভব করছে সেই হার্টবিটের উড়ুথুরের শব্দ। ভেতরে খুব ভালো লাগা কাজ করছে ওর। আলতো মাথা তুলে তাকায় আরোহী। মিষ্টি একটা চুম্বনে আরোহীর কপাল ছেয়ে যায়। ভালোবাসা যে কতটা সমধুর তা আরোহী বুঝতে পেরেছে। রূপায়ণ তাকে আবারও মিশিয়ে নিল বুকে। বলিষ্ঠ বুকে আরোহীর মাথা যে কোথায় তলিয়েছে বিলাসের জন্য তা বুঝে উঠতে পারেনি এখনো। রূপায়ণ ওভাবে বলল, চলো এক্ষুনি কল আসবে। দুজনে একসাথে বেলকনি থেকে চলে গেল। কল এলো। নিজের জানা মতে আরোহীর রূপায়ণ সবটা দিয়ে সেটাকে অ্যাটেন্ড করলো। বলল রাত 8টার মধ্যে জানানো হবে। আরোহী ও রূপায়ণ আবারও বেলকনির দিকে হাঁটা লাগলো। দুপুর 3:30। আকাশে জমেছে মেঘের ভিড়, কালো মেঘের ভিড় যার নাম। বৃষ্টির 2 ফোঁটা 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে আরোহী আর রূপায়ণের মুখে। বৃষ্টির সময় গান কিংবা স্যাড সং শোনার জন্য নয়, সদ্য পড়া বৃষ্টির পানি গায়ে মাখিয়ে দোয়া করলে তা পূরণ হয়। সেটা করলো আরোহী। রূপায়ণও তাই করলো। দুজনে একসাথে বলল, আমার রূপ, আমার আহরণ। ফোঁটা ফোঁটা বৃষ্টির পানিতে শোকময় হয় যেন এই জীবন। সমাপ্ত।